বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক আয়োজন ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে উপস্থাপিত করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ফলাফল সবার সামনে, কিন্তু এই ফলাফলের পর যে প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবে দর্শকদের মনে উকি দিচ্ছে তা হচ্ছে নিশ্চয়ই বাংলাদেশের দর্শকদের কাছে যে মোদী সরকার আবার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলে শক্তিশালী হয়ে থাকবেন তো। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কিছু অমীমাংসিত বিষয় ঝুলে রয়েছে, বিশেষ করে তিস্তা একটা বড় ইস্যু। মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার হয়তো হবে বা শক্তিশালী গভর্নমেন্ট হলে, তাহলে কোনো কারণে কি এই প্রভাব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বেড়েছে, মোদীর প্রভাব সার্বিকভাবে কমেছে, সেক্ষেত্রে তিস্তা চুক্তি বা বাংলাদেশের পারস্পরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে আগামী 5 বছর কিরকম হতে পারে? দেখুন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বিশেষ করে এবং ভারতবর্ষ সার্বিকভাবে যে সম্পর্ক, সেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু পরিবর্তন করা যায় না বা যাবে না। তার কারণ হচ্ছে শুধুমাত্র একটা দেশ তো খালি বর্ডার দিয়ে হয় না। আমি রাষ্ট্রের একটা বর্ডার লাগিয়ে দিতে পারি, কিন্তু তার একটা ইতিহাস থাকে, একটা যে ভূখণ্ড থাকে তার একটা ইতিহাস থাকে, তার একটা অতীত থাকে, এবং সেই অতীতের যে বহমান যে ধারণা সেগুলো কিন্তু আগামী প্রজন্ম বহন করে নিয়ে চলে। সুতরাং বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে মধ্যে একটা জায়গা আছে, সেটার নাম পশ্চিমবঙ্গ। অর্থাৎ সেখানে কিন্তু বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রচুর বেশি, এবং এটা কিন্তু বর্ডার স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু বর্ডার শেয়ার করছে। এবং খুব মজার বিষয় যে দুটো দেশেরই ভাষা কিন্তু এক, এবং দুটো দেশেরই প্রায় ইতিহাস এক, গঠন প্রক্রিয়া বা স্বাধীনতার পরবর্তী সময়ের যে 47 আগের যে অতীত, সে অতীত এক। সুতরাং আমার মনে হয় যেই সরকারে আসুন, মোদী সরকার আবার আসছেন সরকারে, তাদের যে প্রতিশ্রুতি বা তাদের যে অবস্থান, তার থেকে বাইরে যাওয়া কিন্তু যাবে না, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। বেশ, তাহলে এবার সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বলি যে এই যে হিউজ ম্যান্ডেট নিয়ে মোদী সরকার আসবেন বলছিলেন যে 400-র বেশি, গতবারের থেকে তুলনামূলক অঙ্কের বিচারে কম। এবং আবার উল্টো দিকে বিরোধীদের অবস্থান, বিশেষ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যে রাজ্যে প্রাদেশিক দলগুলোর উত্থান। আপনি একজন কি বলবো রাজনৈতিক শিক্ষক হিসেবে, তো আপনার কি মনে হয় যে এই ফলাফল হওয়ার বেজটা কি, কতগুলো বেজ আছে? যেই ক্ষমতায় আসুন ভারতবর্ষে, আমি আগেও যেটা বললাম, এবং এখানে আমি রবীন্দ্রনাথকে নিশ্চয়ই কোট করতে পারি, আমাদের দুটো দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা যিনি, যে ভারতবর্ষ একটি হিস্টোরিক্যালি গিভেন ল্যান্ড, ঐতিহাসিকগত দেওয়া ভূখণ্ড, যেটা এক অবস্থান করছে তার সংবিধানের ওপরে। সুতরাং এখানে অনেকগুলো ভাষা, অনেকগুলো জাতি, অনেক ধর্মের একটা সংমিশ্রণ। সেই জন্য রবীন্দ্রনাথ হয়তো কখনো সরাসরি নেশন শব্দটাকে বাংলায় অনুবাদ করেননি, উনি ইংরেজি শব্দটাই রেখেছিলেন, যে নেশন। এবং তার ন্যাশনালিজমের প্রবন্ধে যখন আপনি দেখবেন যে কিছু কিছু বিষয় যদি ভারতবর্ষ গ্রহণ না করে, তাহলে কিন্তু তার ফলটা উল্টো হয়ে যায়। এবং যেটা আমরা এখন দেখতে পেলাম, যে ভারতবর্ষের যে অবস্থান, যেটা 47-এর পরবর্তী সময় ছিল, সেই অবস্থাতে ভারতবাসী আছেন। দু একটা উদাহরণ দিই, যদি ধরেন যে উপনিষদের কথা, বসুধৈব কুটুম্বকম, এবং এটা কিন্তু G20-তে খুব বড় একটা প্রভাব ফেলেছিল, এবং এটাই ছিল তার ট্যাগলাইন। কিন্তু যখন আমি বসুধৈব কুটুম্বকম বলবো, তখন আমি কিন্তু সিএ এনআরসির মতো এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যেটি আমার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মনটাকে ক্ষুণ্ণ করে। ভারতবর্ষ তো অনেক বড় একটা দেশ, অনেক জাতি নিয়ে গঠিত একটি দেশ, এবং তার চারপাশে যে দেশগুলো আছে তারা কিন্তু আর বন্ধু রাষ্ট্র। আমি আমার প্রতিবেশীকে কিন্তু কখনো পরিবর্তন করতে পারি না। আমি আমার বন্ধুর পরিবর্তন করতে পারি, কিন্তু আমি আমার প্রতিবেশীর পরিবর্তন করতে পারি না। এই জায়গাটা মানুষকে কোথাও না কোথাও হয়তো আঘাত দিয়েছিল। দ্বিতীয় হচ্ছে যে ধর্মের যে রাজনীতি, ভারতবর্ষের ধর্মটা হচ্ছে এমন একটি ধর্মীয় অবস্থান যে এখানে বহু ধর্মের সংমিশ্রণ ঘটেছে। অর্থাৎ এখানে যদি হিন্দু ধর্ম বলি, তারও অনেকগুলো ভাগ আছে, তার অনেকগুলো কাল্ট আছে, তার অনেকগুলো ধারণা আছে। সুতরাং একমাত্র ইস্যু যদি রাম মন্দির হয়, সেটা কিন্তু কখনোই সার্বিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আমরা এতক্ষণ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছ থেকে শুনলাম তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ, এবং তিনি যেটা বললেন যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বহুদলীয় এই ধর্মের ভাবাবেগ সম্পন্ন ভারতবাসী কোথাও গিয়ে মেনে নেয়নি, আর সে কারণেই বিজেপি সরকারের এই ধরনের ফল
দেখতে হলো। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।